পরেশানি শেষ আছে। যেই বাসটা করে যাবো ভাবলাম, সেই বাসটাতেই টায়ার খারাপ। টায়ার পাংচার তো হতেই পারে, দিক্কত ক্যা হ্যায়। আমাদের আগের গল্পের কমেন্ট সেকশন এই একটি ডায়লগ দিয়েই ভর্তি। প্রত্যেকটি কমেন্ট পড়ে জানলাম যে আপনারা এই কথাটার আসল মর্ম বুঝে গেছেন। তাই এই গল্পেও বেশি চিন্তা না করে বাসের চাকাটা পাল্টে বেরিয়ে পড়লাম আমরা দেশে ফিরে আসার পর আমাদের প্রথম ভ্রমণ গল্প আপনাদের বলতে। রাজস্থানে থাকতে এসে এই রাজ্যটার সাথে আরেকটু পরিচয় বাড়াতে। তবে আমাদের কাছে এই বেরোনোটা হাঁপ ছেড়ে বাঁচার মতনও ছিল। আমরা ক্লান্ত ছিলাম বেশ কিছু মাসের উদ্বাস্তু জীবন থেকে, দেশ পাল্টে সব কিছু আবার নতুন করে শুরু করার ব্যস্ততার থেকে। এই ভ্রমণ আমাদের স্বস্তি দেয়, পরিবেশ আর পরিস্থিতি এক ধাক্কায় পাল্টে ফেলে। কিন্তু যাচ্ছিলাম কোথায়? রাজস্থানের রাজধানী দ্য পিঙ্ক সিটি জয়পুরে, যাকে বলা হয় ভারতবর্ষের প্রথম প্ল্যান শহর, যেটাকে তৈরি করার পরিকল্পনা এক রাজপুত রাজার হলেও তার আর্কিটেক্ট একজন বাঙালিই ছিলেন। এবং সেই ঘটনাগুলো গোড়া থেকে জানতে আমাদের সেই শহরে যেতেই হতো। যেই ভারতবর্ষের সংস্কৃতি ও ঐতিহ্য পৃথিবীর বেশিরভাগ দেশ থেকেও পুরনো, তার গল্প ইতিহাসের পাতায় কোথাও যেন হারিয়ে যাচ্ছে। তাই এতদিন আমাদের কাছে সেই সুযোগ না থাকলেও এবার নিজের দেশে ফিরে এসে সেই দেশটিকে ভালো করে চেনার সময় হয়ে এলো। শুরু করতে চলেছি আমাদেরই আন্দাজের ভারত ভ্রমণের পর্ব। ব্যাকে অ্যাডভেঞ্চার প্রেজেন্টস দেশে ফেরার পর আমাদের প্রথম ভ্রমণ গল্প, এবং সেটা রাজা রানীদের শহর জয়পুর থেকেই শুরু করব। তবে এতেও একটা সমস্যা ছিল। বেশ কিছু বছর আমেরিকা ঘোরার অভ্যাস করে এসে আবার পুরনো অভ্যাসগুলো ফিরিয়ে আনা। দেশ পাল্টানো তো শুধু একটা বাক্য নয়, একটা গোটা প্রবন্ধ। পাল্টাতে হয় আরও অনেক কিছু। কিন্তু যেই দেশে বড় হয়েছি সেই স্মৃতিকে ফিরিয়ে নিয়ে আসতে দিক্কত ক্যা হ্যায়। চলুন আগে কি আছে দেখি। যে কোনো জায়গার সম্পর্কে প্রথম ধারণা আমরা কোন মাধ্যম ব্যবহার করে সেখানে পৌঁছেছি তার ওপর অনেকটা নির্ভর করে। প্লেনে করে এলে এক রকমের ধারণা হতে পারে, আবার ট্রেনে করে এলে আরেক রকমের। আমরা আগেও একবার জয়পুর এসেছি, কিন্তু সেটা প্লেনে করে এসেছিলাম, আর প্রথমেই একটা ঝাঁ চকচকে শহর দেখতে পেয়েছিলাম। এইবার আমরা এলাম বাসে করে, তাই চোখে পড়ল প্রথম শহরের এই বিশাল বড় বাস স্ট্যান্ডটা। তবে যেখানে এখন এত বড় বাস স্ট্যান্ড দেখছেন, সেটা আসলেতে একসময় ছিল একটি রিফিউজি ক্যাম্প। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর পার্টিশনের সময় পাকিস্তান থেকে উদ্বাস্তু হয়ে আসা সিন্ধি কমিউনিটির জন্য রিফিউজি ক্যাম্প। এবং সেই সময় প্রায় 40,000-এরও বেশি মানুষ এখানেই মাথা গোঁজার প্রথম আশ্রয় পেয়েছিল। দেশভাগের খেসারত সাধারণ মানুষ তখনও দিয়েছিল, এখনও দিয়ে চলেছে। আজ সেই জায়গার নাম সিন্ধি ক্যাম্প বাস স্ট্যান্ড। ইতিহাস ভুলে গেলেও এর নাম মনে করিয়ে রাখবে সেই যন্ত্রণা অনন্তকালের জন্য। তবে এটা জয়পুরের বয়সের তুলনায় অনেকটাই নতুন ঘটনা। এই জায়গার প্রতিষ্ঠা 1947 সালেরও বহু বহু বছর আগে থেকে। আমরা যখন শহরটা পায়ে হেঁটে দেখব, তখন সবটাই গল্পের মাধ্যমে বলতে থাকব। আপাতত চলুন আমাদের হোটেলের দিকে এগোই। জয়পুর মানেই বড় বড় হোটেল, আর সব প্যালেস প্যালেস মতন দেখতে করে। কিছুই না, ট্যুরিস্ট অ্যাট্রাক্ট করার জন্য, যাদের রয়্যাল ফিলিং একটা হয়। তো আমরা যেহেতু আগের থেকেই হোটেল বুক করে এসেছি, তাই জন্য শান্তি মনে যেতে পারছি। এখানে বাস স্ট্যান্ডে নামার পর থেকে সেটা তো দেখাতে পারিনি আপনাদের, পুরো ছেকে ধরেছে, চারিদিক দিয়ে ছেকে ধরেছে, হোটেল, গাড়ি, এটা করো সেটা করো। তো এটা রেকমেন্ড করব আগের থেকে, যে যারাই জয়পুর দেখতে আসবেন, জানি না সবাই একমত হবে কি না, কিন্তু আগের থেকে বুক করে আসলে একটু সুবিধা। নাহলে এদের পাল্লায় পড়তে হবে। এবার ভালো পাবেন না খারাপ পাবেন, এটা ভাগ্যের ওপর ডিপেন্ড করছে। বাস স্ট্যান্ড থেকে আমাদের হোটেলটা অ্যারাউন্ড 16 মিনিটস ওয়াক দেখাচ্ছিল। তো এমন অটোওয়ালাদের মানে অত্যাচার, আমরা আর অটোর দিকে যাইনি, ভাবলাম ঠিক আছে হেঁটেই পৌঁছে যাব। তো
তো দেখলাম গুগলে ভেতর দিয়ে রাস্তা দেখাচ্ছে, মানে এটা মেন রোড নয়, ভেতরে রাস্তা দিয়ে যাই। আর ওয়েদার ভালো আছে, হাঁটতে খুব একটা অসুবিধা হচ্ছে না। তো 11 নম্বরই চালিয়ে পৌঁছে যাব, দেখি। আর 10 মিনিট দেখাচ্ছে এখান থেকে। অটোতে ঘোরা এক জিনিস, পায়ে হেঁটে ঘুরলে এমন এমন লোকালিটি পেরোচ্ছি, জয়পুর একবার এসে থাকলেও এই জায়গাগুলো দেখার সুযোগ হয়নি। নর্মাল লোকাল ফিলটা পাওয়া যায় আর কি। তো এদিকে ওদিকে যাচ্ছি না কেন? স্ট্রেট চ না, স্ট্রেটও দেখাচ্ছে, ইটস ইজি টু আন্ডারস্ট্যান্ড। এটা বুঝতে পারছি না ডান দিকের রাস্তাটা। এইভাবেই আমরা রাস্তা খুঁজতে খুঁজতে জয়পুরের গলিগালা পেরিয়ে পৌঁছালাম আমাদের হোটেল। এই গল্পে আমাদের বেশিরভাগ সময়টা হোটেলে কম আর রাস্তায় বেশি কাটবে, তাই এতে আমরা খুব বেশি খরচা করিনি। কত খরচায় কি পেলাম এবার দেখুন আর শুনুন। এটা একেবারেই বাজেট হোটেল, এবং আমরা যেই ফিলসফিতে আমেরিকাতে হোটেল নিতাম যে হোটেলে বেশি টাকা খরচা করব না, বিকজ হোটেলে শুধু রাত্রিবেলাটা ঘুমোবো, পুরো দিনই ঘুরবো, সেম ফিলসফি লাগিয়ে আমরা এই হোটেলটা বুক করেছি। দিস ইজ আ ভেরি ভেরি বাজেট হোটেল, মানে অ্যারাউন্ড 600 সামথিং পড়েছে আমাদের 1 নাইটের জন্য। বেসিক পরিষ্কার হবে, আর কিছু আমি পরিষ্কারভাবে ঘুমোতে পারবো, রেটিংটা ঠিকঠাক আছে, মানে ইট ইজ সেফ অ্যান্ড মোটামুটি আশেপাশের জায়গা যাই হোক রাত্রিবেলা থাকার জন্য ইট ইজ সেফ। লোকেরা এসে থেকেছে, মডারেট রেটিং দিয়েছে, উই আর গুড। তো এই হোটেলটাও একদমই সেই রকম বেসিক, মানে আলট্রা লেভেল বেসিক। আমাদেরকে চেয়ে একটা টাওয়েল পেয়েছি, একটা এইটুকু মেডিমিক্সের সাবান দিয়েছে, দ্যাটস ইট। আমরা একটু বাদেই রেডি হয়ে বেরিয়ে যাব, ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাব আস্তে আস্তে। রাত এসে রাতে ঘুমোবো, কালকে চেক আউট। তো বিলো 1000 জয়পুরের মতন একটা শহর, রাজস্থানের ক্যাপিটাল, এটা 600 টাকার মধ্যে ডিসেন্ট। টেলিফোন আছে, ফোন করে খাওয়ার অর্ডার করা যাবে, মিনিমাম বেসিক অ্যামিনিটিস আছে। আই থিঙ্ক দিস ইজ গুড। এতদিন আমাদের সঙ্গে আপনারা আমেরিকা প্রচুর ঘুরেছেন, এবার সময় এলো নিজের দেশের গল্প জানার। কিন্তু তার আগে একটি বিশেষ অভিজ্ঞতা দেখানো বাকি ছিল। আমরা যেদিন জয়পুর গেছিলাম সেদিন ছিল দিওয়ালি। শহরের রাস্তা তখন আলোয় আলোকময়, জায়গাটা দেখতেই তখন অন্যরকম লাগছিল। তো এখান থেকে হাঁটতে হাঁটতে এদের লাইটিং ডেকোরেশন দেখতে দেখতে আমরা হাওয়া মহল অব্দি পৌঁছবো। চলুন। বেশ মজা লাগছে এরকম ভাবে, মানে ইউজুয়ালি রাজস্থান যখন আগের বার ঘুরতে এসেছি গাড়ি নিয়ে ঘুরেছি, পয়েন্ট টু পয়েন্ট গেছি, কিন্তু এইবার লোকালদের মতো ঘুরবো, বেশ মজা লাগছে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই শহর ঘুরে গেছেন, কিন্তু এরকম উৎসবের দিনে পায়ে হেঁটে ঘোরার আনন্দটা হয়তো বুঝতে পারছেন। রাস্তাঘাটে কে ট্যুরিস্ট আর কে লোকাল বোঝা মুশকিল ছিল। আমাদের এই বৈচিত্র্য দেশ নানান রকমের রং দিয়ে আমাদের মুগ্ধ করে তুলছিল। অনেকটা হাঁটারে এখনো। শোন, আমরা টালা প্রত্যয় গ্র্যাজুয়েট, ঠিক আছে? টালা প্রত্যয় ঠাকুর দেখতে গিয়ে মোটামুটি কত ঘন্টা দাঁড়িয়েছিলাম জানি না, তা আমরা সেখান থেকে গ্র্যাজুয়েশন করেছি, এটা কোনো ব্যাপারই না। টালা প্রত্যয়ের 100 বছর দেখে বেরিয়েছি, এটা তো কিছুই না। এই প্রথম রাজস্থানে ফুচকা খেলাম। তো ফুচকাটা আমি বলছি কিরকম, সাইজটা ছোট কিন্তু ক্রিস্পি, ঝাল কম, টক জলটা টক কম, পুদিনা বেশি। বাট উইচ আই লাইকড ইজ এখানেও কিন্তু ফাউ ফুচকার গল্প আছে। 20 টাকায় 6টা, আমরা খেলাম 30 টাকায়, হাফ হাফ করে আর কি, মানে 6+3 9টা খেলাম 30 টাকায়। তারপরে কিন্তু দুখানা পাপড়ি দিল ফ্রিতে, এটা আমার খুব মজা লেগেছে। তো ফাউ বলতেই 2টো পাপড়ি দিল। তো ফার্স্ট টাইম এখানকার ফুচকা খেলাম, নট অ্যাজ গুড অ্যাজ কলকাতা ফুচকা, বাট চলেগা। তখন আমরা মেলা ঘুরছিলাম না শহর দেখছিলাম নিজেরাই ভুলে গেছিলাম।
যখন একটি শহরের মধ্যে বিদ্বেষ কম আর শান্তি বেশি, তখন আশপাশটা এরকমই জমজমাট হয়ে ওঠে। আমাদের দেশে এই ইউনিটি ডেসপাইট ডাইভার্সিটি শুধু স্বাধীনতার পরের গল্প না, এই গল্প চলে আসছে অনন্তকাল ধরে। হাওয়া মহল অবধি পৌঁছাতে এখনও কিছুটা সময় আছে। যেতে যেতে এই জয়পুরের শহরের অস্তিত্ব ঠিক কত পুরনো সেই গল্পটাই এবার বলি চলুন। যারা জয়পুর ঘুরে গেছেন বা এখানে থাকেন, তারাই শহরের সম্পর্কে সবথেকে বিশেষ বৈশিষ্ট্য হয়তো জানবেন। আসলেতে এই শহরের স্থাপত্যে রয়েছে রাজপুত কৌশল ও মুঘল শৈলীর এক অদ্ভুত মিশ্রণ। এ শুধুমাত্র দেখতে সুন্দর নয়, এর পিছনে বিজ্ঞান এবং পরিকল্পনারও গল্প আছে। কিন্তু এই মিশ্রণ হলো কেন এবং কি করে, ঘুরতে ঘুরতে ঘটনাগুলো শুরু থেকে বলি তাহলে। গল্প শুরু হয় জয়পুর তৈরি হওয়ার অনেক আগে থেকে, সাল 1562-তে। রাজস্থানের তখন নাম ছিল রাজপুতানা, যেখানে রাজপুতদের ছিল রাজত্ব। সেই সময় জয়পুর শহরের কোনো অস্তিত্বই ছিল না। আসলে জয়পুর তৈরি হয়েছিল একটি অভাব থেকে, একটু পরে আসছে ওইদিকে। 1562-তে এইখানকার রাজধানী ছিল আম্বের, যাকে এখন আমের বলে আমরা চিনি। তখনকার রাজপ্রাসাদ ছিল আমের ফোর্ট। আরেকদিকে দিল্লিতে তখন মুঘলদের রাজত্ব, রাজা ছিলেন আকবর। রাজা ভারমাল সেই সময় নিজের জায়গার ওপর আধিপত্য বজায় রাখার জন্য আকবরের সাথে একটি রাজনৈতিক চুক্তি করেন এবং তার মেয়ে হারখাবাই, যাকে আমরা যোধাবাই বলে চিনি, তার সাথে আকবরের বিয়ে দেন। স্ট্র্যাটেজিক অ্যান্ড পলিটিক্যাল অ্যালায়েন্স বলতে আমরা যা বুঝি। যোধা আকবর সিনেমাটি এই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি করা। সেই বন্ধুত্বের কারণে আম্বেরের রাজপরিবার মুঘল দরবারের উঁচু পদ পেয়েছিলেন। রাজা মান সিং প্রথম ছিলেন আকবরের প্রধান সেনাপতি। আকবরের প্রশাসন আর রাজপুতদের বীরতা, এই জোটবন্ধন আর বন্ধুত্বের প্রতিচ্ছাপ পড়ে এইখানকার শিল্প ও সংস্কৃতির ওপরেও। এই বন্ধুত্বের ফল সাধারণ মানুষের শান্তি ও সমৃদ্ধি। এইভাবেই প্রায় 200টা বছর পেরিয়ে গেল, আর তারপর সময় এলো মহারাজা সাওয়াই জয় সিং দ্বিতীয়র। তখনও আম্বেরে প্রশাসন ঠিকঠাক চললেও এখানে একটি সমস্যা চিরস্থায়ী ছিল, জলের সমস্যা, এবং তার সাথে যোগ দিয়েছিল ক্রমশ বাড়তে থাকা জনসংখ্যা। এই পাহাড়ি অঞ্চলের জায়গা এবং জলের অভাব রাজা সাওয়াই জয় সিং দ্বিতীয়কে চিন্তায় ফেলে। এনার আগের বহু মহারাজা এসেছেন গেছেন, কিন্তু এই সমস্যার চিরস্থায়ী সমাধান কেউই ভাবেননি। কিন্তু রাজা সাওয়াই জয় সিংয়ের দূরদর্শিতা এবং সঠিক যোগ্যতা ছিল এই সমস্যার সমাধান করার। উনি একটি নতুন শহর স্থাপন করার পরিকল্পনা করেন। এই পাহাড় অঞ্চলকে ছেড়ে তিনি সমতল ভূমির দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং এখানেই জন্ম নেয় আজকের জয়পুর। মহারাজা সাওয়াই জয় সিংয়ের ব্রেন চাইল্ড হলো এই জয়পুর, যার জন্য এখানকার মানুষের স্মরণে তিনি আজও উচ্চস্থানেই আছেন। ভারতের প্রথম প্ল্যান সিটি, 1727 সালে বিশ্বের অনেক অনেক শহর থেকে অনেকটা এগিয়ে। এবং এটা তৈরি করতে মহারাজ সাহায্য নিয়েছিলেন এক বাঙালিরই, আর্কিটেক্ট বিদ্যাধর ভট্টাচার্য, যা রাজার নির্দেশ অনুযায়ী বাস্তু আর শিল্পশাস্ত্র মেনেই শহরটির কাঠামো তৈরি করেছিলেন। জয়পুরকে তখন মূল 9টা ভাগে ভাগ করা হয়েছিল, যা 9টা গ্রহকে নির্দেশ করে। রাস্তাগুলোকে এমনভাবেই প্ল্যান করা যে একে অপরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটে, যেটা 18th সেঞ্চুরির সময় অনুযায়ী খুবই উন্নত এক পরিকল্পনা। আপনাদের যদি তুলনামূলকভাবে একটি আইডিয়া দিই, তাহলে বলতেই হয়, যখন আমেরিকা দেশ হিসেবে ঘোষণাও হয়নি, তখন আমাদের জয়পুর অলরেডি শহর হিসেবে তৈরি, ভারতবর্ষের প্রথম প্ল্যান্ড সিটি। এই নিন, এই শহরের গল্প বলতে বলতে এসে পৌঁছে গেলাম যেখানে আসার জন্যে হাঁটা শুরু করেছিলাম। আজকে যে জায়গাটা রাজস্থানের ওয়ান অফ দি মোস্ট ফটোগ্রাফড লোকেশন, সেখানে ছবি তো তুলবই, কিন্তু তার সঙ্গে এর সম্পর্কে কিছু জানারও চেষ্টা করি।
গোটা জয়পুর জুড়ে ছড়িয়ে রয়েছে অপূর্ব সব স্থাপত্যের নিদর্শন, যাদের মধ্যে একটি অন্যতম হল এই হাওয়া মহল। মহারাজা সওয়াই জয় সিংয়ের নাতি সওয়াই প্রতাপ সিং তৈরি করেন এটি 1799 সালে। আর্কিটেক্ট ছিলেন লাল চাঁদ উস্তাদ। দেখতে ঠিক ভগবান শ্রীকৃষ্ণের মুকুটের মতো। এর বিশাল 5 তলা কাঠামোটি পিছন থেকে দেখতে একটি মৌচাকের মতনও লাগে। হাওয়া মহলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর 953টি ছোট্ট ছোট্ট জালনা বা ঝড়োকা। এই জালনাগুলি খুবই সুন্দরভাবে কারুকার্য করা। হাওয়া মহল নামের অর্থ হল প্যালেস অফ উইন্ডস। এই বিশাল সংখ্যক জালনার ভেতর দিয়ে এমনভাবে বাতাস প্রবেশ করে যে ভীষণ গরমের সময়ও প্রাসাদের ভেতরটি ঠান্ডা থাকে। ইংরেজিতে যাকে বলি আমরা ভেঞ্চুরি এফেক্ট। সেই সময় রাজপরিবারের মহিলারা পর্দা প্রথা মেনে চলতেন। মহলের বাইরে না বেরিয়েও এই জালনার আড়াল থেকেই তারা দেখতে পেতেন রাস্তাঘাটের দৈনন্দিন জীবন। এক কথায় বলতে গেলে হাওয়া মহল হল রাজপুতদের বিজ্ঞানসম্মত চিন্তা এবং মুঘলদের কারুকার্যের একটি অদ্ভুত সুন্দর মিশ্রণ। এতক্ষণ আমাদের দেশের এককালের আর্কিটেকচারাল দক্ষতা দেখছিলেন। এবার দেখবেন অ্যাস্ট্রোনমি আর ম্যাথামেটিক্সের দক্ষতা, যা শুধু আমরাই না, দেশ বিদেশ থেকেও সায়েন্টিস্ট, ট্যুরিস্ট আর স্টুডেন্টসরা দেখতে আসে। আশা করছি কিসের কথা বলছি সেটা বোঝা যাচ্ছে। প্রথম দেখাতে ওইখানে সব যন্ত্র আজগুবি মনে হতে পারে। জয়পুরে দেখা আমাদের সব থেকে পছন্দের পর্ব। এবার সেই গল্পই শুরু করব। এরপর আসি আমরা যন্তর মন্তরে। ভারতের প্রাচীন বিজ্ঞান দক্ষতার প্রমাণ সবার চোখের সামনে। মহারাজা সওয়াই জয় সিংয়ের তৈরি বিখ্যাত জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র এটি। তিনি শুধুমাত্র এক যোগ্য শাসকই ছিলেন না, তিনি ছিলেন একজন বিশাল বড় জ্যোতির্বিদ এবং গণিতজ্ঞ। জয়পুরের এই যন্তর মন্তর শুধু ভারতেরই নয়, বরং গোটা বিশ্বের দরবারে একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য। 2010 সালে এটি পায় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা। এখানে 19টি পাথরের তৈরি যন্ত্র আছে, যা আকাশের গ্রহ, নক্ষত্র এবং সময় পরিমাপের জন্য তৈরি করা হয়েছিল। তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল সম্রাট যন্ত্র, দ্য জায়েন্ট সানডায়াল, পৃথিবীর বৃহত্তম সানডায়াল। এটির উচ্চতা প্রায় 27 মিটার এবং এই যন্ত্রটি সূর্যের আলোর সাহায্যে মাত্র 2 সেকেন্ডের ফারাকে সঠিক সময় দেখায়। এই যন্ত্রগুলি এমনভাবে তৈরি করা যাতে খালি চোখে আকাশের গ্রহ নক্ষত্রের অবস্থান নির্ণয় করা যায়। সংক্ষেপে বলতে গেলে যন্তরমন্তর প্রমাণ করে যে সেই যুগের রাজপুতরা স্থাপত্যকলার পাশাপাশি জ্যোতির্বিজ্ঞান ও গণিতেও কতটা পারদর্শী ছিলেন। কি বলেছিলাম না, এই যন্ত্রগুলো প্রথম দেখাতে আজগুবি মনে হতে পারে। আমাদেরও তাই মনে হয়েছিল। আসলে আমরা হলাম সাধারণ মানুষ। যেই বিদ্যা আমাদের দেশ এত বছর আগে থেকে জানতো, সেটা স্কুল বা কলেজের মাধ্যমে সাধারণ মানুষ অবধি না পৌঁছালে জানবো কী করে? ভেবে দেখবেন একবার, যখন নাসা বা পৃথিবীর অন্যান্য স্পেস অর্গানাইজেশনগুলোর কোনো অস্তিত্বই ছিল না, তখন সওয়াই জয় সিং শুধুমাত্র সূর্যের ছায়া ব্যবহার করে এতগুলো যন্ত্র বানিয়ে ফেলল। একে নিজের চোখে বা ছবি বা ভিডিওর মাধ্যমে না দেখলে চ্যাটজিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েও বোঝা মুশকিল। আমরা একটি গাইড নিয়ে বোঝার চেষ্টা করেছিলাম বলে কিছুটা জানতে পেরেছিলাম। বিশাল বড়, অনেকটা সময় লাগে। এটা খুব কম টাইমে করে বেরোনো যেত না আর কি। এক একটা যন্ত্র বুঝতেই তো সময় লেগে। তো আমরা ঢুকেছি কটার সময় ঢুকেছি? আমরা 10টা, 10:30 ঢুকেছি। 11:30, 12:30, আড়াই ঘন্টা। আমাদের শ্যুট করতে একটু বুঝতে টাইম লেগেছে। যেটা আমরা 2.5 ঘন্টা ধরে বোঝার চেষ্টা করেছি, এই গল্পে সবকটা যন্ত্র বোঝাতে গেলে হয়তো ভিডিওটা এখানেই আপনারা বন্ধ করে দেবেন। তবে একটা উদাহরণ তো দিতেই পারি। এইটাতে বেসিক্যালি সানের এই মুহূর্তে কতটা অ্যাঙ্গেলে সান রয়েছে ফ্রম ইটস হরাইজন, মানে সানরাইজ হওয়ার পর থেকে কতটা যায় সেটা এখানে ক্যালকুলেট করা যায়।
তো হিসাব মতো সান যখন 12টার সময়তে যায় তখন অ্যাঙ্গেল 90 ডিগ্রি হওয়া উচিত, কিন্তু এই ডায়ালটাতে 90 ডিগ্রি ওঠে না, কেননা জয়পুর ট্রপিক অফ ক্যান্সারের ওপরে পড়ে না। তো এইখানে এলাহাবাদ বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর, যার ওপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গেছে, সেইখানে এরকম একটা সান ডায়াল যদি মানে এই ইনস্ট্রুমেন্টটা থাকলে ওটা ম্যাক্সিমাম অ্যাঙ্গেল 90 ডিগ্রি নিত। এইখানে ম্যাক্সিমাম যায় 86 পয়েন্ট সামথিং আর কি, 90 অবধি পৌঁছয়। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো এই সমস্ত সেলেস্টিয়াল বডিজের পজিশন মাপার জন্য অনেক অ্যাকিউরেট যন্ত্র বেরিয়ে গেছে, অনেক কিছু আমাদের অলরেডি জানা, কিন্তু যেই সময় যন্ত্রটা বানিয়েছে, মানে যন্তর মন্ত্র ইজ বেসিক্যালি, যন্ত্র মানে মেশিন আর মন্ত্র মানে বেসিক্যালি ক্যালকুলেশন। তো জয় সিং যেই সময়তে এই অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্ট বানিয়েছে উইথ দ্য লেভেল অফ প্রিসিশন, সেই সময় একটু দাঁড়িয়ে ইট ইজ মানে ট্রিমেন্ডাস। fascinating। মানে মুঘল সাম্রাজ্যের সময় রাজা জয় সিং এর এই প্রতিভাটাকে মুঘল এম্পারাররা ইউজ করে ওনাকে অ্যাস্ট্রোনমিক্যাল ডিপার্টমেন্টের হেড বানিয়ে রেখেছিল। এবং ওনার দ্বারা একটা নতুন করে ক্যালেন্ডার, যখন মোহাম্মদ শাহ হচ্ছে মুঘল এম্পারার, হ্যাঁ, সে জয়সিংকে অফিসিয়ালি অ্যাপয়েন্ট করে তার অ্যাস্ট্রোনমি ডিপার্টমেন্টে, এবং তাকে অ্যাপয়েন্ট করা হয় নতুন করে ক্যালেন্ডার বানানোর জন্য, হ্যাঁ। যেই ক্যালেন্ডারটা তখনের এক্সিস্টিং ক্যালেন্ডারের থেকে অনেক বেশি অ্যাকিউরেট ছিল। শুধু তাই না, ওনার এই ঘড়ি এখনো ওয়ার্কিং সানডায়াল, এগুলো এখনো প্রিসিশন যা, এত প্রিসাইজ ইনস্ট্রুমেন্ট অ্যান্ড স্টিল ওয়ার্কিং। 18th সেঞ্চুরিতে বানানো, হয়তো সেই সেই নদীর কোথাও একটা পাওয়া যায় না, পাওয়া যে কারণে 2010-এ এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত করা চিহ্নিত হয়। করা। অনেকের মনে এবার প্রশ্ন আসতে পারে, জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয় কেন? ব্রিটিশরা ভারতে আসার পর সাল 1876-এ প্রিন্স অফ ওয়েলস, যিনি পরে কিং এডওয়ার্ড 7 হয়েছিলেন, তিনি জয়পুরে এসেছিলেন। সেই সময় মহারাজা রাম সিং অতিথি সেবার নিদর্শন হিসেবে পুরো শহরকে গোলাপি রঙে রাঙিয়ে দেন। কথিত আছে যে গোলাপি রং হল অতিথিয়তার প্রতীক। এরপর থেকেই জয়পুর পিঙ্ক সিটি নামে পরিচিতি পায়। কিন্তু এই অতিথিয়তাই কি ভারতের কাল হয়ে দাঁড়ালো? আমাদের অতিথিরা এসে সবার প্রথম আমাদের উন্নত শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দিল। ইংরেজি জানা এবং ইংরেজি কথা বলাকেই শিক্ষার সর্বোচ্চ জ্ঞান হিসেবে দেখা শুরু হয়ে গেল। অতিথি হয়ে গেল সাহেব, আর আমাদের শাস্ত্র, যেটা আমাদের শিরদাঁড়া ছিল, সেই সব আস্তে আস্তে সিলেবাসের বাইরে বেরিয়ে গেল। এবং আমাদের এই সমৃদ্ধ ইতিহাস অনেকে দেখে থাকলেও শুধুমাত্র ইতিহাসের পাতাতেই রয়ে গেল। যে বৈচিত্র্য ভারত বিভিন্ন ধর্মের বন্ধুত্বের ওপর ভিত্তি করে সুখ, শান্তি আর সমৃদ্ধির পথে এগিয়েছিল, সেখানে এমন ফাটল ধরালো, তার খেসারত আমরা আজও দিচ্ছি। কিন্তু আমাদের এই গল্প থামবে না। আমরা এগোতে থাকবো নিজের দেশকে আরও ভালো করে চেনার চেষ্টায়। আপনারা এই যাত্রায় যদি আমাদের সঙ্গে থাকেন, তাহলে ভিডিওটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট জানাবেন, উৎসাহ পাবো। আমরা এগিয়ে গেলাম পরের গন্তব্যে। আপনাদের সাথে দেখা হবে পরের গল্পে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে সেফ, গুড বাই।